সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নতুন আয়োজন ভোটের সমীকরণে। আসছে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আমরা আজ বিশ্লেষণ করার চেষ্টা করব ঢাকা জেলার যে 20টি আসন রয়েছে, এর মধ্যে ঢাকা সিটিরও আসনগুলো আমরা বিচার বিশ্লেষণ করার চেষ্টা করব। কোন দল এবং কোন জোট এগিয়ে আছে জনসমর্থনের দিক থেকে। আজকে এই ঢাকার ভোটের সমীকরণ মেলানোর জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন হুমায়ুন কবির। তিনি রিপোর্টারদের সংগঠন ইসিবিটের রিপোর্টারদের যে সংগঠন, সেই সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তারপরে আছেন আহমেদ সরোয়ার, বাংলা ভিশনের বিশেষ প্রতিনিধি, এবং আছেন রুকনুজ্জামান, বাংলা ভিশনের বিশেষ প্রতিনিধি। আমরা আলোচনাটা হুমায়ুন কবিরকে দিয়ে সূচনা করতে চাই, এবং তার এলাকা হচ্ছে ঢাকা 1। আচ্ছা, ঢাকা 1 যে এলাকা, নির্বাচনী এলাকা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীর সংখ্যা তো অনেক, মানে 7 জন বোধহয় প্রার্থী আছে। তো কিন্তু তার মধ্যে আলোচনায় কয়জন আছে এবং কারা প্রতিদ্বন্দ্বিতায় আছে? ধন্যবাদ নাবিল ভাই, আপনি জানেন না, আপনি তো বলেই দিলেন আমি দোহারের সন্তান। আপনারা নিশ্চয়ই জানবেন যে দোহার এবং নবাবগঞ্জ এক সময় স্বতন্ত্র আসন ছিল। দোহার ছিল ঢাকা 1 এবং নবাবগঞ্জ উপজেলা নিয়ে ঢাকা 2 আসন গঠিত ছিল। 2008 সালে হচ্ছে এই দুইটি উপজেলাকে একটি করা হয়েছে, মানে দুটি উপজেলা নিয়ে একটি আসন করা হয়েছে। তো এবার তো বেশ কয়েকজনই মনোনয়নপত্র জমা দিয়েছেন বা এবার প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তার মধ্যে যদি বলি যে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির হচ্ছে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, আর হচ্ছেন জামায়াতের প্রার্থী আছেন উনি মোহাম্মদ নজরুল ইসলাম। এই দুজনেই আলোচনায় আছেন। এর মধ্যে আরেকটু আলোচনায় আছেন হচ্ছে আমাদের সাবেক যে যোগাযোগ মন্ত্রী ছিলেন ঢাকা 1, তখন তো দোহার নিয়ে ঢাকা 1 আসন ছিলেন। ওই আসন থেকে কয়েকবার নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার নাজমুল হুদা, ওনার বড় মেয়ে অন্তরা সেলিমা হুদা, উনিও প্রতিদ্বন্দ্বিতায় আছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এই আসনে ভোটার আছে প্রায় 5.5 লাখ। সব দিক মিলিয়ে আমরা যদি বিচার বিশ্লেষণ করি, বিগত সময়ে যখন এই দুটি আসন আলাদা ছিল, তখন কিন্তু এই আসন দুটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। হ্যাঁ, এখন পর্যন্ত ঠিক তাই। দোহার থেকে হচ্ছে ব্যারিস্টার নাজমুল হুদা এবং নবাবগঞ্জ উপজেলা, যেটা ঢাকা 2 ছিল আগে, এখান থেকে সাবেক মন্ত্রী আব্দুল মান্নান, উনি সবসময় নির্বাচিত হয়ে আসছেন। ওই হিসেবে এই আসনে এখন পর্যন্ত বলা যায় যে বিএনপি যিনি প্রার্থী আছেন খন্দকার আবু আশফাক, উনি এগিয়ে থাকবেন। আচ্ছা, জামাতের যে প্রার্থী আছে, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি ছিলেন ব্যারিস্টার নজরুল ইসলাম, দাঁড়িপাল্লা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো ওনার অবস্থান কেমন? ওনার অবস্থান বলতে, আমি ওই এলাকার ভোটার হিসেবে যতটুকু জানি, উনি আসলে ওইরকম পরিচিত ফেস না আর কি। উনি আগে বেশি খুব একটা পরিচিত ছিলেন না। নির্বাচন নিয়ে হাওয়া আসার পরে তারপরে হচ্ছে উনি মাঠে নেমেছেন। অতীত বিশ্লেষণ করলে দোহার নবাবগঞ্জে আসলে ওইরকম যে আপনি মানে শতভাগ ভোটের যে হিসাব, যে একটা এগিয়ে থাকা, ওই ক্ষেত্রে মানে ওইরকম পরিমাণ কতটা কি করতে পারছেন ওটা আসলে ভোটে বোঝা যাবে। আচ্ছা, এরপর ঢাকা যে 2 আছে, কেরানীগঞ্জ এবং সাভারের 10টা ইউনিয়ন নিয়ে যে গঠিত ঢাকা 2, এই আসনে আমরা জানি বিএনপির একজন হেভিয়েট প্রার্থী আছেন আমানুল্লাহ আমান, যিনি একসময় ডাকসু ছিলেন, তারপরে প্রতিমন্ত্রীও ছিলেন, বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের একজন, একসময় আলোচিত বেশ নেতা ছিলেন। এবং ওনার সাথে আমরা জানি যে ঢাকা 2 আসনে জামাতের প্রার্থী হচ্ছেন, তিনিও আলোচিত, কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক, যিনি রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট। তিনিও সাম্প্রতিক সময় আলোচিত ব্যক্তিত্ব। ওই আসনের চালচিত্রটা কেমন? এই আসন আসলে ঢাকা আমরা তো এটা জেলা বলি, ঢাকা জেলার যে আসনগুলি, এই আসনগুলি কিন্তু বরাবরই বিএনপি অধ্যুষিত। হ্যাঁ, তো আর সাবেক ডাকসু ভিপি আমানুল্লাহ আমান, উনি তো পরিচিত ফেস এবং বারবার নির্বাচিত। তো ওখানেও আমার মনে হয় যে এই আমানুল্লাহ আমান উনি এগিয়ে থাকবেন আর কি ভোটের মাঠে।
ধন্যবাদ হুমায়ুন কবির। আমরা এবার এই আপনার আলোচনার সাথে আমি যুক্ত করতে চাই আমাদের কেরানীগঞ্জ প্রতিনিধি আব্দুল গনি। আব্দুল গনি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, আমরা আলোচনা করছিলাম মানে ঢাকা 2 আসন নিয়ে, কেরানীগঞ্জ এবং সাভারের যে 10টা আসন নিয়ে গঠিত ঢাকা 2 আসন। এই আসনে আমরা জানি যে প্রার্থী সংখ্যা আছে 3 জন। তো জি। এখন এই আসনের পরিস্থিতি কেমন? আসলে ভোটের মাঠের কে এগিয়ে আছে, কে প্রতিদ্বন্দ্বিতা আছে, একটু যদি আমাদেরকে জানান। জি, ধন্যবাদ ভাই আপনাকে। এই আসনে 3 জন প্রার্থী। একজন হচ্ছে আহ, একজন হচ্ছে সাবেক ডাকসুর এবং সাবেক প্রতিমন্ত্রী আলহাজ আমানুল্লাহ আমান, তিনি বিএনপির মনোনীত প্রার্থী। আচ্ছা, ভোটের মাঠের পরিস্থিতি কেমন, কে এগিয়ে আছে এবং কেন এগিয়ে ভোটের আছে? মাঠে আলহাজ আমানুল্লাহ আমান এগিয়ে আছেন, কারণ এই আসনে আমানুল্লাহ আমান অনেক ধরনের কাজ আগে থেকে তিনি করেছেন। আচ্ছা আচ্ছা, ওনার যে প্রতিদ্বন্দ্বী আছে জামাতে প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক, উনিও তো জাতীয়ভাবে পরিচিত ব্যক্তিত্ব। ওনার অবস্থান কেমন? আচ্ছা, আমি একটু বলি, আপনাকে বলি, জানিয়ে রাখছি, উনি প্রথম থেকে বিএনপির ধানের শীষের নিয়ে এলাকায় আপনার ক্যাম্পেইন করছেন, কিন্তু ধানের শীষ থেকে না পাওয়ার কারণে উনি জামাতে জামাতে যোগ দিয়েছেন এবং জামাত থেকে উনি মনোনীত হয়ে এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হয়েছেন। এই যে তার দ্বৈত নীতি, এই কারণে মাঠ পর্যায়ে ওনাকে মানুষ সেভাবে মানে গ্রহণ করেনি। সেজন্য ওনার মাঠটা বা ফিল্ডটা কেমন ভাবে আমি আমার চোখে আমি ভালো দেখছি না। আচ্ছা, আমরা এবার যাই ঢাকা 3 কেরানীগঞ্জে যে 5টা ইউনিয়ন নিয়ে গঠিত, আগানগর, কন্ডা, সুবাড্ডা, তেগরিয়া এবং জিঞ্জিরা। জিঞ্জিরা। জি তো এই আসনের পরিস্থিতি কেমন? এই আসনেও তো প্রার্থী সংখ্যা দেখছি বেশি, এবং তাদের কার কি অবস্থা? জি 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 জি, এই আসনে প্রার্থী প্রায় 9 জন। জি। 9 জন, তার মধ্যে বিএনপি, জামাতে ইসলাম এবং ইসলামী আন্দোলন, এই 3 জনেরই প্রচারণা আমরা লক্ষ্য করছি। তবে হেভি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব গয়েশ্বরচন্দ্র রায় এবং জামাতে ইসলামের প্রার্থী রয়েছেন ঢাকা দক্ষিণের আমির অধ্যক্ষ শাহিনুর ইসলাম। ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছেন ইসলামী শ্রমিক আন্দোলনের ঢাকা জেলা দক্ষিণের সভাপতি জনাব আলহাজ সুলতান আহমেদ খান। তবে এই আসনে মোটামুটি ভাবে বিএনপির প্রার্থী বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং জামাতে ইসলামের আমির জনাব অধ্যক্ষ শাহিনুর ইসলামের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে। এখানে একটি হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বলে আমি মনে করি। আচ্ছা, তো এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে আপনি মনে করছেন কি কারণে? এই আসনে কি অধ্যক্ষ শাহিনুর ইসলাম, উনি কি ওনার কি জনগণের সাথে সম্পৃক্ততা ভালো? জি, আপনাকে জানিয়ে রাখছি, এই আসনে যুব দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রেজাউল কবির পাল, উনি মনোনয়ন চেয়েছিলেন এবং অনেক আগে থেকেই তিনি এমপি নমিনেশন পাওয়ার জন্য এলাকায় কাজ করেছেন, বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করেছেন, কিন্তু ওনাকে দেওয়া হয়নি। এটা নিয়েও বাবু গয়েশ্বর রায়ের সাথে তার একটা দ্বন্দ্ব রয়েছে। এ কারণে একটি গ্রুপ হয়তো তার সাথে বিক্রয় করতে পারে বলে আমি ধারণা করছি। আচ্ছা, তা আপনি বলতে চাচ্ছেন যে দলের অভ্যন্তরীণ যে কোন্দল, সে কারণে গয়েশ্বর বাবু জি, জি। কিছুটা চ্যালেঞ্জের মুখে আছে। ভিতরে ভিতরে কাজ করছে। এই মুহূর্তে জানি না নির্বাচনের আগ মুহূর্ত তারা মিলবে কিনা, এই দ্বন্দ্বটা থেকেই যাবে। ধন্যবাদ আব্দুল গনি, আমাদের বাংলা ভিশনের কেরানীগঞ্জ প্রতিনিধি। আচ্ছা, আমরা কথা বলছিলাম কেরানীগঞ্জ প্রতিনিধির সাথে, এবার আমরা যাব আহমেদ সরোয়ারের কাছে।
আহমেদ সরোয়ার, আপনি ঢাকা এবং 4 এবং 5-এর বাসিন্দা, ওই এলাকায় আপনি দীর্ঘদিন থেকে আছেন, আপনি ওই এলাকার বাসিন্দা এবং সাংবাদিকতার সূত্রে ওই এলাকার সম্পর্কে আপনার খুবই ঘনিষ্ঠ ধারণা আছে। আপনি যদি আপনার ঢাকা 4 এবং সাথে সাথে 5-এর যে রাজনীতির মাঠ বা নির্বাচনের মাঠ সে সম্পর্কে একটু দর্শকদেরকে ধারণা দেন। আমি আসলে ঢাকা 5-এর ভোটার। আগে 2008 সালের আগ পর্যন্ত ঢাকা 5 এবং 4 দুটো মিলে ঢাকা 4 আসন ছিল। বৃহত্তর ডেমরা থানা আর কি, ওইটাকে ভেঙে ডেমরা, যাত্রাবাড়ি, শ্যামপুর, কদমতলী 4টা ইয়া হয়েছে, এবং সেখানে শ্যামপুর, কদমতলী এগুলো পড়েছে ইয়াতে ঢাকা 4-এ। তো এই আসনটা আসলে বরাবরই বিএনপির দখলে ছিল, মাঝে আওয়ামী লীগ ছিল। এখন যেহেতু আওয়ামী লীগ নাই, তো এখন মাঠে আর অন্যদের প্রতিদ্বন্দ্বিতার তেমন একটা ইয়ে নাই। অনেকে ভাবছে যে জামাত ইসলামী হয়তো একটা আছে, কিন্তু জামাত ইসলামী এর আগে এখানে আলাদাভাবে নির্বাচন করার সুযোগই পায়নি। 2091 সালে জামাতের একজন প্রার্থী ছিল ঢাকা 4-এ, শাহজালাল সাহেব, তিনি 7,000-এর মতো ভোট পেয়েছিলেন। 96-তেও তিনি জামাতের ওই প্রার্থী 7,000 সামথিং ভোট পেয়েছিলেন, ওই শাহজালাল সাহেব। তো 2001-এ যখন 4 দলীয় জোট হলো, তখন আর জামায়াতের এখানে প্রার্থী হওয়ার সুযোগ ছিল না, এখানে সালাউদ্দিন ভাই তিনি নির্বাচন করেছেন। তো 8-এ যখন ভাগ হয়ে গেল, তারপর আসলে ওই 8-এ ভাগ হওয়ার পরে বিএনপির 4 দলীয় জোট যেহেতু ছিল, সেখানে আর 4-এ, তখন তো 111-এর পরে ঢাকা 4-এ নির্বাচন করেছেন আব্দুল হাই, যিনি সবসময় মুন্সিগঞ্জ মানে গজারিয়া এবং সদর আসনের যে এমপি ছিলেন, সাবেক উপমন্ত্রীও ছিলেন, ওনাকে দেওয়া হয়েছে। ওই নির্বাচনটা আসলে এই এলাকাগত বা প্রার্থী দেখে ওই নির্বাচনের আসলে নির্বাচন হয়নি। তো ঢাকা 4-এ 5-এ নির্বাচন করেছেন সালাউদ্দিন ভাই, ওইখানেও জামাত আসলে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। তো এখন আপনি যদি বিভিন্ন গণমাধ্যম দেখেন, পত্র বা ফেসবুক দেখেন, তাহলে হয়তো দেখবেন যে জামায়াত মোটামুটি মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি জামাত। এখন আসলে বিএনপি জামাত ছাড়া, বিএনপি এবং জামাতের সাথে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া তো আসলে উপায়ও নাই, এখানে তো মাঠে অন্য কেউ নাই। জাতীয় পার্টি নাই, জাতীয় পার্টি ঢাকা 4 থেকে 86-তে আবুল হোসেন বাবলা এমপি ছিলেন, ওইখানে ডক্টর কামাল হোসেন ইলেকশন করেছেন, তো সৈয়দ আবুল হোসেন বাবলা পাশ করেছেন। তো 86 নির্বাচন, 88 নির্বাচন তো বুঝতেই পারছেন, এবং 2008-এর 8-এও নির্বাচন, 14-তে আবার বাবলা এই ঢাকা 5-এ নির্বাচন করেছেন, তো উনি এমপি হয়েছেন। তো 2014 নির্বাচন, 18 নির্বাচন, এগুলো তো বুঝতে পারছেন যে কি নির্বাচন। বাবলার আসন কিন্তু হচ্ছে ঢাকা 6, আগের ঢাকা 6, এখন ঢাকা 8, যেটা মানে গোপীবাগে ওনার বাসা, উনি ইলেকশন করেন ওইখান থেকে। তো সেই হিসাবে এই মাঠে আসলে বিএনপি জামাত ছাড়া তো আর কিছু নাই, এই দুজনের মাঝে প্রতিদ্বন্দ্বিতা হবে। 4-এ আরো কয়েকটি বেশ কিছু দলের আছে, যেমন বাসদের আছে, সিপিবির প্রার্থী আছে। সিপিবির প্রার্থী আবার আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করেছি, সে ইনকাম ট্যাক্স লয়ার। তো সে চেষ্টা করছে আসলে নির্বাচন যেহেতু করতে হবে এই জন্য করছে, কিন্তু তারা জয়ের আশা করছে বলে আমি মনে করি না। আর এখানে যে ঢাকা 4 থেকে যে প্রতিদ্বন্দ্বী, তিনি হচ্ছেন তানভীর আহমেদ রবিন, তিনি সালাউদ্দিন ভাইয়ের ছেলে হিসেবে যেভাবে পরিচিত, আবার ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব হিসেবে যথেষ্ট পরিচিত। আর সালাউদ্দিন ভাই 91, 96 প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন, 2001-এ এমপি হয়েছেন, 91 এবং 2001-এ এমপি হয়ে ঢাকা 4-5-এ যে উন্নয়ন করেছেন, এইটা রবিনকে একেবারে রিলে রেসে অনেক দূর এগিয়ে রেখেছে। রবিন ঢাকা 4-এ শুধু অল্প একটু কষ্ট করলেই, কষ্ট না, যেটা জাস্ট একটু নক করা, ভোটের সময় বা প্রার্থীদের কাছে, ভোটারদের কাছে না গেলে তারা অনেকে মাইন্ড করে, জাস্ট এরকম যেতে পারলেই তার প্রতিদ্বন্দ্বিতা, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ নাই। যদিও জামায়াতের অনেকে দেখছেন যে জামায়াত হয়তো এখানে ভালো করতে পারে, কিন্তু আমার ধারণা যে জামায়াতের প্রার্থী আমার অন্তত পরিচিত না, এলাকার ভোটাররা দেখছেন কিনা আমি জানি না। তো সৈয়দ জয়নুল আবেদিন, হ্যাঁ, সৈয়দ জয়নুল আবেদিন, উনি পেশায় ব্যাংক কর্মকর্তা একজন। হ্যাঁ, তো উনি হলফনামায় বলেছেন উনি ব্যাংক কর্মকর্তা। তো ব্যাংক কর্মকর্তা আর রাজনীতিবিদের মাঝে নিশ্চয়ই ব্যাংক কর্মকর্তা এগিয়ে থাকবে না, কিন্তু ফেসবুক বা আপনি গণমাধ্যমে গেলে দেখবেন যে জামায়াত যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করছে। তো এইখানে রবিনকে এগিয়ে রাখা যায়। আর যদি এমন হয় যে আমরা যেমন ছোটবেলায় জানতাম যে মিষ্টির দোকানে প্রচুর মিষ্টি আছে, বলে যে এই মিষ্টি খায় কে, বলে যে সন্ধ্যার পরে পরীরা এসে কিনে নিয়ে যায়। তো এখন ওরকম যদি ঘটনা ঘটে যে সন্ধ্যার পরে পরীরা এসে ভোট দিয়ে যায়, তাইলে হয়তো বা জামাত এই আসনে জিততে পারে। এছাড়া আমি প্রতিদ্বন্দ্বীদের কোনো আভাস দেখি না। একই অবস্থা ঢাকা 5-এও, নবিউল্লাহ নবী, এখানে নবিউল্লাহ নবী, হ্যাঁ, এখানে ঢাকা শহরে যেসব বিএনপি প্রার্থী আছে তাদের মধ্যে নবী ভাই অন্যান্য দিক থেকে কিছুটা একটু নর্মাল আর কি, অন্যদের যে হেভি ওয়েটে আছে সে থেকে। কিন্তু এই দলের সাথে, এই এলাকার সাথে তার প্রচুর মানে বহুদিনের রাজনীতি কারণ, এবং সে এলাকার স্থানীয় লোক, সেই হিসাবে এই এলাকার নারী নক্ষত্রের সাথে তার পরিচিতি আছে। কিন্তু উনি আবার সালাউদ্দিন ভাইয়ের মতো অত ক্যারিসমেটিক না, কিন্তু সালাউদ্দিন ভাইয়ের সাথে 91 থেকে কাজ করে উনি মোটামুটি নিজেরটা গুছিয়ে নিয়েছেন, এবং এই বিগত আন্দোলনে, গত 15 বছর আন্দোলনে ওনার যথেষ্ট অবদান আছে। এবং এর আগে 96-তে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনেও নবী ভাইয়ের
যথেষ্ট আলো ছিল, যথেষ্ট অবদান ছিল। সেখানে দলের কর্মীরা নবী ভাইকে গুছিয়ে নিয়েছে ভালোভাবেই, তারা গ্রহণ করে নিয়েছে। এর আগে 2014-তে 18-তে যে নির্বাচনে, যেখানে ওই যে বিএনপি জয়েন করেছিল, যেটা আগের রাতে ভোট হয়ে গেছিল, সেখানেও কিন্তু নবী ভাই মোল্লার সাথে প্রার্থী ছিল এবং ভালোই, মানে উনি 10টা-11টার মধ্যে প্রায় 1-1.5 লাখ ভোট পেয়ে গেছেন। তো ওই সময় কথা ছিল যে যদি ঠিক মতন নির্বাচন হতো তাহলে হয়তো বা নবী ভাই জিতে যেতে পারতো। তো সেইখানে এখন যেই জামাতের প্রার্থী আছে উনি কামাল উদ্দিন, উনি ব্যবসা করেন। তো ওনাকেও আমি ব্যক্তিগতভাবে চিনি না। তো জনগণ যদি অচেনা লোককে ভোট দেয় সেটা দিতে পারে। আমি যতদূর ঘুরেছি যে, বা আমার নর্মালি সংসদ নির্বাচনে কি হয়, সংসদ নির্বাচনে হয় আসলে এমপি কে কেউ চেনে কিনা, বা এমপি জনগণের সাথে কতটা কাছে যেতে পারে। তো সেই হিসাবে নবী ভাইয়ের সাথে কন্টেস্ট করার মতো অবস্থায় কেউ নাই। সেখানে আরেকজন প্রার্থী আছে, জাপার জেপি, মানে মঞ্জুর মীর আব্দুস সবুর আসুদ। তো উনিও আবার ওই মাতুয়াইলের বাসিন্দা। তো এইখানে সবকিছু মিলিয়ে বিএনপি তো এগিয়েই আছে, কিন্তু জনগণ যদি ভোট না দেয় আসলে তো কিছু করা যাবে না। এখন সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের হিসাবে আসলে আমরা যাই করি না কেন জনগণের ভোটের উপর নির্ভর করতে হবে। কিন্তু ভোটের হিসাব অতীত বর্তমান যদি আপনি দেখেন তাহলে ধানের শীষের এখানে প্রতিনিধিত্ব করার মতো কেউ নাই ধানের শীর্ষ। আচ্ছা, এখানে নুরুল ইসলাম নামে হাত পাখারও একজন প্রার্থী আছে। কেউ বলছে যে এখানে ত্রিমুখী হতে পারে জামাত, বিএনপি এবং হাত পাখা। না, এখানে ত্রিমুখী হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন এটা হয়তো বলার জন্য বলে, বা নির্বাচনের মাঠে তো আসলে আর কিছু নাই, সবাই জানে যে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, এই জন্য হয়তো বলছে আর কি যে ত্রিমুখ। কিন্তু যদি খুব মিরাকেল কিছু না ঘটে তাই খেলে এখানে একতরফা নির্বাচন হওয়ারই সম্ভাবনা বেশি। আচ্ছা, তারপরে আমরা যদি আসি ঢাকা 5 এবং ঢাকা 6, রুকনুজ্জামান, আপনি তো জানেন যে ঢাকা 6 পুরান ঢাকার একটা বড় অংশ নিয়ে গঠিত, যে আসনে বেশ কয়েকজন প্রার্থী আছেন। এর মধ্যে আলোচনায় আছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপির যিনি মনোনীত প্রার্থী। এছাড়া জামাতের আছে ডক্টর আব্দুল মান্নান। ওই আসনের খোঁজ খবর আপনার কাছে আছে কেমন? এই আসনটা নিয়েও যদি আপনি সুনির্দিষ্টভাবে বলতে চান, এই আসনটা নিয়ে আসলে বিএনপি এত অধ্যুষিত এই আসন যে আপনার হয়তো মনে থাকতে পারে যে আসনে কিন্তু যখন আওয়ামী লীগও মাঠে ছিল এবং আওয়ামী লীগ সভাপতি কিন্তু এই আসনে হেরে যাওয়া শেখ হাসিনা এই ইশরাক হোসেনের বাবার সাথেই, সাদেক হোসেন খোকার সাথে। ফলে এইখানে বিএনপির বেস, বিএনপির ভোট ব্যাংক অনেক পুরনো। সেই তুলনায় কিন্তু ধরেন যে তারপরে হয়তো আরো 24 বছর গেছে, 24 বছরের পরে হয়তো যদি আপনি 96-র ভোটেও দেখেন, 96-র ভোটেও কিন্তু জামাত এখানে 3000 ভোট, যদি আলাদা করে হিসাবটা ওইখানেই তো শুধু করা যায়। তারপর তো 4 দলীয় জোট সরকার আছে পরের দিকে, তার কথা। যদিও নির্বাচনে আসনের একটু সীমানা একটু অদল বদল আছে, কিন্তু মোট এই অঞ্চলটাই কিন্তু আসলে মূল পুরন ঢাকা হিসেবে চিহ্নিত করা হয়। তো এই জায়গাটাতে আসলে সবসময় বিএনপির বেসটা ছিল এরকম, এবং সেটা আবার যাকে কেন্দ্র করে সেই পরিবারেরই কিন্তু আবার উত্তরসূরি, এখন যেহেতু বিএনপি কোনো হেরফের করে নাই। তো এই জায়গা থেকে আসলে এখানে আমি কোনো সুযোগ দেখি না। যদিও আসলে যেই আব্দুল মান্নানের কথা বলা হচ্ছে যে উনি হয়তো পরবর্তী যে নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত, নতুন প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের জায়গা থেকে আসলে কতটা ভালো করবে। কারণ এখানে কিন্তু দেখেন যে এনসিপি বা 10 দলীয় জোটের যে অন্যান্য দলগুলো, তাদেরও কিন্তু এখানে খুব বেশি ভোট তেমন নাই। তবে একটা দলের অবশ্য ভোট ছিল, তারা আবার 10 দলীয় জোটে নাই। তারাও কিন্তু 96-তে আলাদা করে জামাতের চেয়েও বেশি ভোট পাইছে। মানে আপনি হাত পাখার কথা হাত বলছেন? পাখার কথা। আচ্ছা, আহমেদ সরোয়ার, আপনারও তো ধারণা আছে এই ঢাকা 6 সম্পর্কে, আপনার কিছু বিশ্লেষণ আছে মজার, আপনি যদি শেয়ার করেন। না, ঢাকা 6 আসলে এইটা খোকাবের আসন। 2000 সাদেক হোসেন খোকা। সাদেক হোসেন খোকার আসন 2008 সালে এখানে একজন ওই যেটা 111-এর পরে যে নির্বাচন হয়েছে, তো সেই নির্বাচন বা পরবর্তী নির্বাচনগুলি ধরে তো লাভ নাই। 2008 সালেও আমরা ওই নির্বাচনী এলাকার লোকজন বলছে যে খোকাবেতে চোখ বন্ধ করে পাস। ইভেন যে প্রার্থী ছিল মিজানুর রহমান দীপু, তো সেও চিন্তা করছে যে তো খোকা ভাই পাস, কিন্তু ভোট গণনার সময়, গণনা মানে ওইটা তো যে নির্বাচন হয়েছে আপনি বুঝতেই পারছেন, সেই হিসাবে তো এই আসনটা পুরোটাই আসলে সাদেক হোসেন খোকার, বিশেষ করে যেখানে শেখ হাসিনা হেরেছেন। তো সেখানে অন্য কোনো দল তো এখানে এই আপনি এখন যে দলগুলি আছে এগুলি যদি মানে এগুলি বিএনপি কে বেস করেই এখানে চলেছে।
জামায়াত ইসলামী ঢাকা শহরে আসলে বিএনপির ছায়ায় থেকে 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 তারা রাজনীতি করেছে। আর তাদের রাজনীতির এটা তো ভিন্ন, তারা তো আসলে প্রো পিপল না, তারা হচ্ছে মানে ক্যাডার ভিত্তিক একটা সংগঠনের মতো। তাদের কর্মী হতে হয় লিস্টেড আছে যে এতজন এতজন এতজন, তারা আসলে এই, এবং আপনি জানেন কিনা আমি জানি না, জামায়াতের এই যে ওয়ার্ড সভাপতি হয়, থানা সভাপতি হয়, এরা কিন্তু ওই এলাকার খুব কম লোকই আছে স্থানীয়। আপনি ধরেন আপনি থাকেন মিরপুরে, কিন্তু আপনি হয়তো দেখা গেছে ডেমরা থানার সভাপতি হয়ে আছেন, কেননা এদেরকে ওই পোস্টিং এর মতো সরকারি চাকরিতে যেরকম পোস্টিং করা হয়, এরকম এই জামায়াতের প্রার্থীদের মানে নেতাদেরকেও বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া হয়। আপনি এই জায়গায় কাজ করেন, ওইখানে কাজ করেন। যেমন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, হ্যাঁ। সে পটুয়াখালী 2 এ প্রার্থী, কিন্তু হুম। সে দক্ষিণ জামাতের জামাতের সেক্রেটারি। সেক্রেটারি এরকমই। দূর? আপনি ওইটা কেন, জামায়াতের আমির নিজেই ঢাকা থেকে ইলেকশন করতেছে, বাট উনি আগে ইলেকশন করেছে সিলেট। ওনার বাড়ি সিলেটও না, মৌলভীবাজারে। ওনার বাড়ি মৌলভীবাজার, ওনার স্থাপনা মানে ওনার ব্যবসা বাণিজ্য সিলেটে, এখন ইলেকশন করতেছে ঢাকা 17-এ, 15-এ, ঢাকা 15-এ মিরপুরে। তো এরকম এদের আছে, তো ওই জন্য ওনারা আসলে এলাকার জনগণের সাথে ওইভাবে, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এই এগুলি হচ্ছে প্রো পিপল, তারা ওই এলাকার লোকজনের সাথে মিশে সব গণমানুষের হ্যাঁ। দল বোঝাচ্ছে। জামায়াতের লোকজন আমরা অনেকে বলি যে ওনারা আরো ভদ্রলোক, বা ওনারা আসলে খারাপ হওয়ার তো সুযোগও হয়নি, কারণ মাস পিপলের সাথে মেশার সুযোগ পাওয়া যায় নাই, সুযোগ পায়নি, মানে এখনো টেস্টেড না, না, পরীক্ষিত না আর কি। পরীক্ষিত নয়। তো জনগণের কাছে ওনারা যায়ও নাই, জনগণও ওনাদেরকে প্রভাবিত করতে পারছে না, ওনারাও জনগণের কতটা প্রভাবিত করতে পারছে তা আমি জানি না। তবে এখন যেরকম মানে হাইপ উঠেছে আর কি, যেটা ফেসবুক হাইপ, আসলে ফেসবুকে হাইপে মানে যেটা হচ্ছে, এটা হতো যদি রাষ্ট্রপতি শাসিত সরকার হইতো, তাহলে হয়তো বা জামায়াতের একটা ভালো সম্ভাবনা থাকতে পারতো, যে মার্কা দেখে। রাষ্ট্রপতি শাসিত সরকার হলে যেহেতু যিনি ইয়ে হবেন, তো এখন যেহেতু প্রার্থীর চেয়ে হ্যাঁ, মার্কাটা আসন যেহেতু 300 আসন, প্রার্থী সবার এলাকার সমস্যা সমাধান নিয়ে কাজ করতে হবে, তো সেখানে ওই এলাকার লোক না হলে বা এলাকার সাথে খুব না মিশলে, যারা মিশছে তারাই তো খাবি খাচ্ছে, আর যারা যারা মিশে নাই, লোকজনের সাথে যোগাযোগ নাই, কিছু নাই, শুধু মার্কা দেখে বা ইয়া দেখে ভোট পাওয়াটা টাফ। আচ্ছা হুমায়ুন কবির, আপনার কাছে এই যে সারোয়ার সাহেব যে কথা বললো সেটা রেশ ধরে যদি বলি, আমরা দেখি ফেসবুকে, আমরা যেমন বাংলা ভিশন গতকাল এবং আজকে অনেকগুলো ফটো পোস্ট দিয়েছি যে আপনার পছন্দের প্রার্থীকে, পছন্দের দলকে, সেখানে দেখছি যে বিপুল সংখ্যক দাঁড়িপাল্লা এবং জামাতের পক্ষে মন্তব্য করছে। এটার কারণ কি আসলে? ধন্যবাদ ভাই। এটা তো অবশ্য বলার মানে কি অবকাশ রাখে না যে আমরা ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম যেটাই বলি, এখানে কিন্তু আপনি আর জামায়াতে ইসলামের কর্মী বা সমর্থক, এদের অ্যাক্টিভিটিসটা একটু বেশি। হ্যাঁ, আপনি ফেসবুক এবং ভোটের রাজনীতি কিন্তু এক নয়। আমরা এখন তো অনেকটা দেখা গেছে যে আমরা কি বলি, সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছি, কিন্তু ভোটের মাঠের চিত্রটা কিন্তু আবার ভিন্ন। ফেসবুকের পোস্ট এবং ভোট, আপনি বিভিন্ন এলাকায় জরিপ করে দেখেন বা অতীত ঘাটাঘাটি করে দেখেন, ওখানে দেখবেন যে এক মনে হবে আপনার ফেসবুক দেখে অমুক প্রার্থী অলরেডি জিতেই গেছে, কিন্তু অতীত ওইখানে ওইরকম রেকর্ড বলে না, বা ভবিষ্যতে আপনি সেরকমই দেখবেন। সেই কারণে হয়তো তাদের মানে তাদের হচ্ছে উপস্থিতিটা একটু বেশি। আচ্ছা রকুনুজ্জামান, আমরা যদি ঢাকা 7-এ আসি, লালবাগ, চকবাজার, বংশাল, পুরান ঢাকার আরেকটা আসন, এই আসনে আমরা একটা দেখছি ইন্টারেস্টিং বিষয় আছে। এখানে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী আছে, ইসাহাক সরকার, যিনি একসময় যুব দলের নেতা ছিলেন এবং আলোচিত, এবং তো বেশ এদিকে নির্যাতিত নেতা। বিএনপির প্রার্থী হচ্ছে হামিদ সাহেব, এবং জামাতেরও একজন প্রার্থী আছে, জামাতের একজন প্রার্থী আছেন যিনি হচ্ছে আলোচিত প্রার্থী হাজী হাফেজ এনায়েতুল্লাহ। তো এই আসনে অনেকেই বলছেন যে আসলে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বা হতে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয়, কি তথ্য আছে আপনার কাছে? আমার কাছে ঢাকার সিটি কর্পোরেশনের যদি উত্তর দক্ষিণ মিলাই, এই মধ্য অঞ্চলে অর্থাৎ 6 থেকে শুরু করে একদম 14 পর্যন্ত, ধরেন 6 বাদে 7 থেকে ধরেই, যেহেতু এই অংশটা একদম নিউ মার্কেটে এসে শেষ হয়েছে, তো হচ্ছে যে এই 7 থেকে শুরু করে 14 পর্যন্ত, এই পুরো 7টা 8টা আসনের মধ্যে আমার কাছে শুধুমাত্র এই আসনটাই মনে হয়েছে যে এইখানে জামাত ভালো করলেও করতে পারে। এখানে কারণ কি আপনার কাছে মনে হচ্ছে? প্রধানভাবে হচ্ছে যে এখানে একজন বিএনপির প্রার্থী আছেন, যদিও উনিও বেশ ভালো, দলের প্রতি নিবেদিত প্রাণ, অনেক নির্যাতিত, কিন্তু বিদ্রোহী প্রার্থী, কিন্তু প্রোফাইলও বেশ শক্তিশালী। এবং একইভাবে এইখানে যে জামাত থেকে প্রার্থী দেওয়া হয়েছে হাফেজ এনায়েতুল্লাহকে, তাকে কিন্তু এইবারকার, শুনেন, আমরা অতীতের ভোটের হিসাবগুলো যদি দেখি, তাহলে অনলাইনে বলেন আর
জামাত নেতাদের দাবির ক্ষেত্রেও বলেন, তারা কিন্তু আসলে যখন দাবি করছে যে আমরা জিতে যাব, আমরা অনেক ভালো করব, তো আমরা কিন্তু ভোটগুলো আসলে আশা চিন্তা, ওনারা একটা সমীকরণও হয়তো মনে মনে করে ফেলছেন যে অনুপস্থিত আওয়ামী লীগের একটা বড় অংশ ভোট তারা নিতে পারবেন। যদি এই আসনে কিন্তু ওরকম একটা সম্ভাবনা আছে, কারণ আমরা হাফিজ এনায়েতুল্লাহকে কিন্তু একভাবে এই সাবেক মেয়রের, আবার হাজী সেলিম, তাপস তাপস, হ্যাঁ ব্যারিস্টার তাপসের, তাপস। হ্যাঁ তাপসের এবং হাজী সেলিমের কিন্তু তারা ঘনিষ্ঠ, উনি কিন্তু ঘনিষ্ঠ হ্যাঁ, দক্ষিণ হস্তের মতো কাজ করছে এই দুজনে। এই দুজনে। সেই জায়গা থেকে যদি আসলে জামাত যেই হিসাবটা আসলে সারা বাংলাদেশের জন্য করছে, এই আসনের জন্য একটু হইলেও খাটলেও খাটতে পারে, যদি হচ্ছে যে যেহেতু আবার এখানে একই সঙ্গে বাড়তি সুযোগ হিসেবে থাকছে যে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী আছে এবং উনিও বেশ হেভিওয়েট প্রার্থী, বিদ্রোহী প্রার্থী, ফলে এখানে যদি ভাগ হয়ে যায় বিএনপির প্রতি জনগণের সমর্থনটা, সেই জায়গা থেকে আর অন্য কোথাও কিন্তু সেই সুযোগগুলা নাই, যেখানেই বলেন না কেন। আচ্ছা, আহমেদ সরাত, হামিদুর রহমান হামিদ বিএনপির মূল প্রার্থী, এই প্রার্থী বাছাই কি সঠিক ছিল বা আছে, আপনার কাছে কি মনে হয়? আসলে বিএনপিতে এই আসনে প্রার্থী বাছাই করা খুব টাফ ছিল। যারাই এখানে নমিনেশন চেয়েছে সবাই কিন্তু আসলে দলের জন্য নিবেদিত প্রাণ। তো সেখান থেকে হামিদ ভাইকে দল পছন্দ করেছে, সেটা নিশ্চয়ই দলের একটা বিবেচনা আছে। তবে আরো যে প্রার্থীগুলি ছিল তারাও সবাই কিন্তু একদম সোয়ানে সোয়ানে, যেমন আজিমপুরের শফি ভাইয়ের ভাই নেওয়াজ ভাই ছিলেন। কামরাঙ্গীচর, এই আসনে কিন্তু কামরাঙ্গীচরও আছে, কামরাঙ্গীচরের মনির চেয়ারম্যান, সেও ভালো ইয়া। তারপর কাউন্সিলর মোশাররফ হোসেন খোকন, তো সেও ভালো ক্যান্ডিডেট। তারপর এই চাইলো ইসাক সরকার, সেও ভালো ক্যান্ডিডেট। কিন্তু এখন সবাই তো আসলে চায়, তো সেক্ষেত্রে বিএনপি নিশ্চয়ই বিভিন্ন কিছু বিবেচনা করেই হামিদকে দিয়েছে। একজনের উপর তো ভরসা করতে হবে, হামিদকে ভরসা করেছে। হয়তো আপনি জানেন যে আমার ধারণা হামিদকে ভরসা করার পেছনে আরেকটা কারণ হচ্ছে হামিদ ভাই এই সবার মধ্যে হয়তো কিছুটা ধনাঢ্য, এবং বিগত আন্দোলন সংগ্রামেও দলের নেতাকর্মীদের কাছে উনি হয়তো অতটা ওপেন হন নাই, কিন্তু আর্থিকভাবে বেশ সহযোগিতা করেছেন বিভিন্ন ইয়াতে। তো আর আপনি জানেন যে ঢাকা 7 না, শুধু সারা বাংলাদেশে সবচেয়ে বেশি পয়সাওয়ালা যে কজন প্রার্থী আছে জামাতের, আমার মনে হয় 1-2 এর মধ্যে এই হাফেজ এনায়েতুল্লাহ আছেন। তো সেখানে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির হ্যাঁ সভাপতি, এবং ঘোষণা দেওয়া অনেকের তো আছে লুকানো, হলফনামায় থাকে না। হলফনামা যে মেয়াদ দেওয়া আছে তাতে সে অত্যন্ত ধনাঢ্য, সবচেয়ে ধন্যবাদ হ্যাঁ, প্রার্থীদের একজন। তার সাথে হয়তো পাল্লা দিতে, কারণ হচ্ছে যারা রাজনীতি করেন তারা তো সব খোঁজ খবরই রাখেন। আমরা যে সাংবাদিকরা শুধু খোঁজ খবর রাখি তা না, রাজনীতি যারা করেন তারাও বিভিন্ন হিসাব টিকেস করে দেখেছেন। হয়তো বা এনায়েতুল্লাহর যেহেতু হাজী সেলিম এবং তাপস দুইটা ভালো কানেকশন আছে, এবং এমনও আছে ইন্টারেস্টিং, আমার এক বড় ভাই কমিশনার ছিলেন, ওনাকে যখন তাপস সাহেব চুজ করছিলেন তখন উনি বলছিলেন যে উনি তো জামায়াতের লোক। তখন তাপস সাহেব বলছিল যে আরে সে তো আমার লোক, কি বলেন আপনি, সে আমার লোক, মাইমেন। তো এখন আমার ধারণা উনি আবার, আমি যতদূর জানি যে উনি তাপস সাহেবকে তো মেসেজও করেছেন যে আপনার এনায়েতুল্লাহ সাহেব তো এখন জামায়াতের প্রার্থী। তো এরকম আর কি। তো উনি মাইমেন হওয়ার বেশ ওনার আছে। তো হাজী সেলিম তাপসের ঘনিষ্ঠ লোক এবং এখন জামায়াতের লোক, তো সেইখানে তার যে টাকা পয়সা সেটার জন্যই হয়তো বা হামিদকে বিএনপি চুজ করেছে। অনেক নির্যাতিত বা নিবেদিত প্রাণ বিএনপি কে থাকার পরেও হামিদ ভাইও যে খুব একেবারে দলের সাথে খুব সম্পৃক্ত, সেটা অবশ্যই একেবারে যে যখন আসলে কেউ বিরোধিতা করে তখন হয়তো বলে যে না হামিদ ভাই কি করছে, একেবারে যে কিছু করে নাই তা না, দলের কাছে তো হাওয়া থেকে তো সে নমিনেশন পায় নাই। ধন্যবাদ। আমরা হুমায়ুন কবির কাছে আসছি। ঢাকা 8 একটা আলোচিত আসন, বাংলাদেশের মনে হয় অন্যতম আলোচিত একটা আসন, যে আসনে একজন হেভিওয়েট প্রার্থী আছে, মির্জা আব্বাস, বিএনপির প্রার্থী, যিনি স্থায়ী কমিটির সদস্য, ঢাকার খুবই প্রভাবশালী একজন মানুষ। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেছে এনসিপি পাটোয়ারি, এবং মেঘনা আলম ট্রাক মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছে। এই আসনে হাদি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন, পরবর্তীতে তার মর্মান্তিক মৃত্যুর ফলে তিনি আর নির্বাচনের রেসে নাই। এই আসনের কি খোঁজ খবর আছে? আপনি একজন এই মানে ইলেকশন বিটের সাংবাদিক হিসেবে আপনি কি জানেন? আসলে শহীদ ওসমান হাদি কিন্তু এই আসন থেকে যখন নির্বাচনী প্রচারণা শুরু করেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে, তখন থেকে আলোচনাটা আসলে আসে। পরবর্তীতে যাই হোক ওনার মর্মান্তিক ভাবে তার মৃত্যু হয়। পরবর্তীতে আমরা যে আলোচনাটা দেখলাম এনসিপির যে প্রার্থী, এবং এটা নিয়ে যে এই হাবিবুল্লাহ বাহার নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে যে ডিম হামলা হলো, হ্যাঁ, এখানেও কিন্তু একটি আমি বলি যে একটা মানে যে প্রকৃত ঘটনা ওটাও কিন্তু মিডিয়া ওইভাবে আসলো না।
কারণ প্রথমে তো তাকে ফুল দিয়ে বরণ করা হয়েছিল, পরবর্তীতে যাই হোক একটা বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটেছে। তো এখানে আমার মনে হয় যে এই আসনটা যেমন আলোচিত আছে, এটা ভোটের পরেও আমার ধারণা এরকমই আলোচনা থাকবে। এটা তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন যে এখানে হবে এখন পর্যন্ত কিন্তু আমরা ওইরকম আভাস আসলে পাইনি। যেহেতু মির্জা আব্বাস উনি বর্ষিয়ান রাজনীতিবিদ এবং আগেও এলাকার উনি পরীক্ষিত নেতা, এলাকার সেটা পরীক্ষিত নেতা, এবং সবসময় ওই এলাকার বাসিন্দারা যেরকম বলেন সবসময় ওনাকে পাশে পান আর কি। এইরকম পরিস্থিতিতে আমার মনে হয় না এই আসনে খুব একটা প্রতিদ্বন্দ্বিতা হবে আর কি। রকুনুজ্জামান, আপনার কি বিশ্লেষণ, ঢাকা 8-এ কি হতে যাচ্ছে? না, আমার বিশ্লেষণ আসলে ওরকমই, যে যতটা আসলে আলোচিত বা যতটা আলোচনায় নেওয়া হচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র দুইজন প্রতিদ্বন্দ্বী, একজন একটা ছোট নতুন দলের কেন্দ্রীয় নেতা, একদম শীর্ষ পর্যায়ের নেতা, আরেকজনও শীর্ষ নেতা, সেই জায়গা থেকে এটি এবং সবচেয়ে কাছের মানে ঢাকার একদম প্রাণ কেন্দ্র, সেই জায়গা থেকেও আলোচিত হতে। কিন্তু আসলে সেখানে নির্বাচনের মাঠে, কারণ আমি যদি একইভাবে বলি 10 দলীয় জোটের এখানে তেমন কোনো ভোট ব্যাংক নাই বা নাই যে তারা বিএনপির মতো এত বড় দলের এত বড় প্রার্থীর মোটামুটি একটা প্রতিদ্বন্দ্বিতাও দিতে পারবে এরকম কোনো অবস্থান আছে। আচ্ছা, আহমেদ সরোয়ার, আপনার কাছে কি মনে হয়? আমরা তো কিছুদিন আগেই দেখলাম যে এই এলাকায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায়, এই এলাকার মধ্যেই তো ডাকসুতে জিতলো ছাত্র শিবির। তো এনসিপি প্রার্থী ভালো করবে না কেন, আপনার কাছে কি মনে হয়? আপনি যেহেতু ডাকসু নির্বাচনের কথা বললেন তা বলি, 90-তে কিন্তু ডাকসুতে বিএনপি জিতেছিল, এবং এর পরবর্তীতে 91-তে বিএনপি ক্ষমতা আসার পরে সারা বাংলাদেশে যতদিন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে সবগুলোতে কিন্তু বিএনপি ছাত্রদল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রেই, কিছু কিছু ক্ষেত্রে জামাত ছাত্র শিবির হচ্ছে। 96 নির্বাচনে আমরা কি দেখলাম? 96 নির্বাচনে তো বিএনপি জিতে নেই, আওয়ামী লীগ ক্ষমতা আসছে। তো ওই 90 এবং ইয়াতে তো আসলে ছাত্র লীগের কোনো প্রভাব ছিল না কোনো সংসদেই। তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে জামায়াতের একটা জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির, তাদের একটা টার্গেট ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। আগেও আপনার 90-এর আগেও বা সবসময়, যেমন রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, এগুলোতে যা যা ইসলামী ছাত্র শিবির একটা ভালো ছিল, অবস্থান ছিল। কিন্তু সেই অবস্থান আসলে এখানে ঢাকা ইউনিভার্সিটির যে ছাত্ররা আছে, ছাত্ররা হয়তো চিন্তা করেছে তাদের এই হিসাবে, কিন্তু এলাকার সমস্যা সমাধানের জন্য সেই করার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে কোনোভাবেই তো মির্জা আব্বাসের ধারে কাছেও যায় না। এটা তো না। আপনার যেমন ধরেন এই যে বিশ্বকাপ খেলা হচ্ছে, আপনি অস্ট্রেলিয়ার সাথে স্কটল্যান্ড খেলবে না বা কেনিয়া খেলবে না, যেহেতু গ্রুপে আছে। তো আপনি যদি কেনিয়া খেললেই তো আপনি যদি বলেন যে না, কেনিয়া অস্ট্রেলিয়াকে হারাইয়ে দিবে, কেনিয়া তো বিশ্বকাপে যেহেতু আসছে, এমনি তো আসছে নাকি, সেটা আমরা বলতেই পারি। কিন্তু কেনিয়ার অবস্থান আর অস্ট্রেলিয়ার অবস্থান গ্রুপে যেহেতু মানে নির্বাচনে যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করছে, তো সেহেতু এখন তো এখানে তো বলা যাবে না যে মির্জা আব্বাস একেবারে এককভাবে যাচ্ছে। বলার জন্য হাইপ তোলা আর কি, যে নাসিরউদ্দিন পাটোয়ারি তো সব কেন্দ্রে, সে প্রতি বুথে পোলিং এজেন্ট দেওয়ার লোক নাই তার। যাদের সংগঠন ছিল তারাই দিতে পারে না, আর তার তো কিছুই নাই সেখানে। এই সুযোগ পাওয়ার মানে এখানে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কোনো প্রশ্নই আসে না। বাকিটা ওই যে মিরাকল যদি কিছু না ঘটে আর কি। ধন্যবাদ আহমেদ সরোয়ার। আমরা এবার ঢাকা 9 আসন, এটা একটা ইন্টারেস্টিং জায়গা। এইখানে প্রার্থী হয়েছেন বিএনপির হাবিবুর রশিদ হাবিব এবং তাসনিম, যারা আছেন আলোচিত প্রার্থী, যিনি এনসিপি থেকে পদত্যাগ করে জামাতের সাথে জোট করার কারণে সে পদত্যাগ করেছে। সে একসময় লন্ডনে ছিল, বিখ্যাত ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়ায় খুব ইনফ্লুয়েন্সিয়াল একজন মানুষ। এর বাইরে এনসিপিও তাদের একজন প্রার্থী দিয়েছে, আইনজীবী জাবেদ মিয়া রাশিদ। তো এই আসনের পরিস্থিতি কেমন, কি খোঁজ খবর আপনার কাছে আছে? এই আসনেও আসলে আমি আপনাকে একটু আগেও যেটা বললাম, যে সাথে যেমন একটা সম্ভাবনা দেখা দিচ্ছে বিএনপির প্রার্থীর সাথে লড়াইয়ের, হ্যাঁ, এরকম সম্ভাবনা কিন্তু এখানেও হতে পারত। ওখানে দেখেন সাথে একটা সুবিধা কি, এনসিপির প্রার্থী আদেল পরিবারের একজন কিন্তু হাফেজ সাহেবের সম্মানার্থে উইথড্র করে ফেলছে। তার মানে কি হচ্ছে যে ওইখানে সব দিকেই তার দিকে আছে। এইখানে 9 আসে কি ঘটনা ঘটলো, কত বড় আসলে আমরা জানি যে এনসিপির যে দেশব্যাপী মার্চ, সেখানে হাসনাত আব্দুল্লাহ, নাহিদ এদের মতোই হাসনাত আর ইয়ার মতোই গুরুত্বপূর্ণ হচ্ছে, আমাদের সার্জিসের মতোই হচ্ছে গুরুত্বপূর্ণ, পরের নামটাই যদি বলতে চান সেটা তাসনিম জারা সব জায়গায়। তো এই প্রধানভাবে তাসনিম জারা গ্রাজুয়েট, মানে এটা আন্তর্জাতিক সব দিক থেকে, যে তার জুলাইয়ের
পরবর্তীতে এনসিপি গঠন, এনসিপির গড়ে ওঠা গুরুত্বপূর্ণ, মানে হাসনাত সার্জিসের পরেই আসলে সমান সমানই ধরা হয়। ইভেন জাতিসংঘে এনসিপির প্রতিনিধি প্রতিনিধিত্ব হিসেবেও সে গিয়েছিল। দুজন প্রতিনিধির বৈশ্বিক একজন ভাবেও মাহফুজ আর সেই হচ্ছে প্রতিনিধিত্ব করবে সেখানে। তো এই দুইজনই নাই যদিও এখনো, কিন্তু তাসলিম যারা কিন্তু পার্টির সাথেও ছিল। তো সেই জায়গা থেকে আসলে আমরা যেটা বলতে পারি যে এইটা একটা আসলে যেই লড়াইটা হতে পারত নতুন বন্দোবস্তের সাথে পুরনো বন্দোবস্তের, সেটা তো থাকলো না আসলে তাসলিম জারাদের চলে যাওয়ার মধ্যে। কারণ তারাও আসলে একভাবে অভিযোগ করলে যে তারা তো ঘুরে ফিরে জামাতের সাথেই গেল। এইখানে আসলে এই জায়গা থেকে এই নতুন গড়ে উঠতে না উঠতেই এরকম ছিন্ন ভিন্ন অবস্থার মধ্যে নয় যেই বিএনপির প্রার্থী তার সাথে আসলে লড়াই করার মতো ওরকম অবস্থা এই শক্তিগুলোর আর দাঁড়াচ্ছে না। আমরা তো দেখছি তাসনিম যারা যখন ফান্ড কালেকশন করেছেন, তো মানুষের কাছে অর্থ চেয়েছেন নির্বাচন পরিচালনার জন্য, বিপুল সাড়া তিনি পেয়েছেন, তার মানে তো সে পপুলার। না, এখন পপুলার হয়তো উনি তো ওনাকে তো শুধু ঢাকা এই 9 আসনের লোকজন টাকা দেয়নি, টাকা তো দিয়েছে প্রবাসীরা এবং বিভিন্ন জায়গায়, এই চিটং আছে, নোয়াখালী সারা আছে, দেশের কুমিল্লা আছে, মানুষ। সারা দেশের মানুষে দিয়েছে। এবং তখন পর্যন্ত কিন্তু সে এনসিপির প্রার্থী। হ্যাঁ, আর এখন ওই পপুলারিটি আপনি ফেসবুক পপুলারিটি আর আসন ভিত্তিক পপুলারিটি তো এক না। এখানে আপনি যদি ঢাকা শহরে জামায়াতের যদি রাজনীতি আপনি বিশ্লেষণ করেন বা আপনার যদি ধারণা থাকে, ঢাকা শহরে যে কয়টা জায়গায় জামায়াতের অবস্থান ভালো, তার মধ্যে কিন্তু এই যে বাসাবো, মুগদা, এই এলাকাটা জামায়াতের একদম অনেক আগে থেকেই জামায়াতের রাজনৈতিক অবস্থানটা ভালো। এই আসনগুলোতে, এই এলাকাগুলোতে জামায়াতের রাজনৈতিক অবস্থান ভালো, সেখানে জামাত প্রার্থী দেয় নাই। এবং একে ছেড়েছে ওই যে রাসিম 11 দলীয় জোটের এনসিপি, সুপ্রিম কোর্টের জাবেদ মিয়া, রাসিন। তো এগুলো আসলে এখন ওই যে জাস্ট সমঝোতার জন্য সমঝোতা বা করা হয়েছে এই জন্য, কিন্তু আসলে নির্বাচনী মাঠে এইটা কোনো প্রভাব ফেলবে না, কোনোভাবেই পড়ার কোনো সুযোগও নাই এখানে। আর হাবিবুর রশিদ হাবিব কিন্তু একেবারে যে আমি আপনি হয়তো চিনি না, কিন্তু সে সবুজবাগ থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন, সভাপতি ছিলেন, ঢাকা মহানগরীর ছাত্র দলের সেন্ট্রাল কমিটির সেক্রেটারি ছিলেন। তো সে কিন্তু সন্ত্রাস বিরোধী অবস্থানের কারণে তিনি কিন্তু একবার গুলিও খেয়েছিলেন। তিনি প্রাণে বেঁচে আছেন। তো এলাকার লোকজনের সাথে তার যথেষ্ট ভালো পরিচিতি আছে এবং বিএনপির তো একটা ভালো সংগঠন আছে, যেখানে আওয়ামী লীগের সাথে কম্পিট করতো, সেখানে নিশ্চয়ই তাসনিম যারা তো কোনো কিছুতেই আসলে তাসনিম যারা হয়তো কিছুটা মানে ওই আমরা যারা ফেসবুকে চিনি তারা, এলাকার লোকজন সবাই আসলে ওইভাবে, বা যারা ফেসবুক দেখে তারাই চিনে, কিন্তু এমপি হিসেবে তাসনিম যারাকে এখনো মানুষের কাছে অতটা, এমপি না ওই এনসিপি দলেরই তো আসলে গ্রহণযোগ্যতা অতটা নাই। তারপরে সে এখন আবার এনসিপিতেও নাই। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা ঢাকা 10 আসি, যে এলাকায় আমরা আমাদের বাংলা মিশনের অফিস, সেখানে আমরা জানি বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি, তিনি এর আগেও এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন, উপনির্বাচনে প্রার্থী ছিলেন। এছাড়া জামাত জোটের প্রার্থী আছে হচ্ছে এবি পার্টির নাসরিন সুলতানা মিলি। না, জামাতের একজন জামাত প্রার্থী আছে, জোটের উনি বিদ্রোহী প্রার্থী। জামাত জোটের বিদ্রোহী, জামাত জোটে আছে জসিমউদ্দিন সরকার। জসিমউদ্দিন সরকার জামাতের কেন্দ্রীয় নেতা জসিমউদ্দিন কেন্দ্রীয় সরকার, আর বিদ্রোহী প্রার্থী আছে নাসরিন সুলতানা মিলি। তো এই আসনে আসলে রবি কার কেমন সম্ভাবনা, এখানে কি দেখছেন? আচ্ছা, ঢাকা 10 আসনেরই ভোটার আমি, এবং আমার ঢাকার জীবনের 25 বছরই আসলে আমি এই আসনেই আছি। কারণ এই আসনটা এক সময় আসলে ইউনিভার্সিটির এরিয়ার মধ্যে ছিল, বিশেষ করে একসময় ইউনিভার্সিটিটাও ভাগ ছিল, তখন সূর্য সেন হলটা পড়তো এই 10-এর মধ্যে। তো আমি এখনো এই 10-এরই বাসিন্দা। তো এবং তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে আমি হল ছাড়ার পরেও পুরো সময়টা জুড়েই 20 বছর জুড়েই এই 10-এই আছি, বসবাস করছি। আমি কিন্তু এই আসনে আওয়ামী লীগের 17 বছরের কিন্তু বিএনপি তার মধ্যে 2টা নির্বাচন করেনি, কিন্তু আমি কিন্তু সব সময় ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাদেরও আপনাকে নাম বলতে পারবো, যেহেতু আমি এলাকায় বসবাস করছি। কিন্তু এই যে উনি আসলেন, উনি কিন্তু জামাতের অনেক বড় নেতা, জসিমউদ্দিন বড় নেতা, হ্যাঁ, এবং উনি চবির ভিপিও ছিল, চট্টগ্রামের ভিপিও ছিল। কিন্তু আমি কিন্তু তাকে এই এলাকার নেতা হিসাবে এইবারই প্রথম দেখলাম। তো ব্যাপারটা হচ্ছে উনি যদিও ন্যাশনালি পরিচিত মুখ, বড় নেতা, কিন্তু এই এলাকায় কখনো নির্বাচন করবে এরকম আসলে কখনো উনি নিজেও ভাবছে কিনা, ওই প্রস্তুতি উনার ছিল কিনা, এটা কিন্তু সবসময় ছিল। কিন্তু সেই জায়গা থেকে কিন্তু দেখেন বিএনপি নির্বাচন করেনি, কিন্তু এই জায়গা থেকে ওয়ার্ড পর্যায়ে রবিউল ইসলাম রবি তো দূরের কথা, সে তো এই এলাকায়ও কিন্তু গত নির্বাচন না করলেও সে কাজ করে গেছে। আচ্ছা,
সেই জায়গা থেকে আসলে কোনো প্রতিদ্বন্দ্বিতা দাঁড়াবে না। আচ্ছা, নাহিদ ইসলাম এনসিপির যিনি আহ্বায়ক, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকায়। ওইখানে বিএনপির প্রার্থী হচ্ছে এম এ কাইয়ুম। ওখানে পরিস্থিতি কেমন? আপনি ওই এক তো সময় ওই এলাকায় ছিলেন বা আছেন এখনো? আছেন সম্ভবত। বা- এখনো এখন ওই এলাকায় আসলে আছেন? বেসিক্যালি ওই যে আমি যেটা বললাম আর কি, যে ওই যে আমরা ছোটবেলায় যেটা বলতাম না, এত মিষ্টি খায় কে, যে পরীরা এসে নিয়ে যায় সন্ধ্যার পরে, নাহলে এত মিষ্টি কে নেয়, ওরকম যদি কোনো কিছু না হয় আর কি, তাহলে না হয় কাম এই যে ইয়াতে যে ইয়া কাইয়ুম, কমিশনার কাইয়ুম, উনি হাতে এমপি হচ্ছেন, উনি তো আহ, আওয়ামী লীগের রোশানলে পড়ে দেশ ছাড়তে হয়েছে। হ্যাঁ, ইতালিয়ান এক নাগরিকের ইয়াতে ওনাকে দেশ ছাড়তে হয়েছে। তবে কাইয়ুম তো বাড্ডা এলাকায় আসলে টেস্টেড লোক, এবং সে কমিশনার হিসাবে যেই কাজ করেছিল, বিশেষ করে এরশাদের আমলে যে জ্যাকোয়ার ছিল 91-তে বিএনপি ক্ষমতা আসার পরে, তিনি খালেদা জিয়াকে এই বাড্ডা এবং তার আশেপাশের যে অ্যাকোয়ার্ড গুলো আছে এই এলাকায় কিন্তু অ্যাকোয়ার মুক্ত করেছিলেন। সেই হিসাবে কাইয়ুম কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা আছে এই এলাকায়। গ্যাস স্টেশনের যেই মানে সুযোগ সুবিধা, সমস্যার নাগরিক সমাধান। সুবিধা পাওয়ার যে এখানে কাইয়ুম ভাইয়ের যথেষ্ট অবদান আছে, এবং এলাকার লোকজন তাকে সেভাবে স্মরণ করে এবং তাকে সবসময়। নাহিদ ইসলাম তো আসলে এই আন্দোলনে জাস্ট তার বনশ্রী থাকে সে, কিন্তু সেইভাবে এখন যদি 24-এর গণ আন্দোলনকে যদি ধরেন, যেমন 90-এর গণ আন্দোলনে ছাত্রদল নেতারা বেশ কিছু জায়গায় খুব ভালো করেছিল, 24-এর এই অভ্যুত্থানের পরেও কিন্তু হয়তো এই নাহিদ ইসলাম বা সার্জিস এরা হয়তো হতে পারতো, কিন্তু এই গত 1-1.5 বছরে তাদের যে অবস্থান, বিভিন্নভাবে তাদের যেই সমস্যাগুলো দেখা গেছে, এই কারণে আসলে ওই 90-এর মতো এই ছাত্র এই অভ্যুত্থানের নেতারা সেভাবে সাড়া জাগাতে পারবে না। এখানেও আসলে এই কাইয়ুমের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো রাজনৈতিক চিন্তা ভাবনা বা রাজনৈতিক কোনো সুযোগ এনসিপির আছে কিনা নাহিদ ইসলামের আমি জানি না। তবে ওই যে ফেসবুক দেখে যদি বলতে হয়, যে তার দেখা গেছে যে ফেসবুকের উপর যদি আস্থা রাখে মানুষ, তাইলে হয়তো বা এখানে নাহিদ ইসলামের কোনো একটা সুযোগ থাকলেও থাকতে পারে। কিন্তু আপনি নর্মালি ভোটের মাঠে বা রাজনীতির মাঠে যে এটা চষে বেড়ানো রাজনৈতিক অভিজ্ঞতা থাকা, সাংগঠনিক অভিজ্ঞতা থাকা, সেটা যদি বলেন, তাহলে কাইয়ুম ভাইয়ের কাছে কেউ আসলে কোনো প্রার্থী আসলে টেকে না। আচ্ছা, রকুনুজ্জামান, আপনার কাছে জানতে চাচ্ছি যে 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 গণ অভ্যুত্থান, 24-এর যে গণ অভ্যুত্থান, সেটা প্রধান মুক্ত নাহিদ ইসলাম। তো তার মতো লোক আগামী সংসদে থাকা উচিত কিনা আপনার কাছে কি মনে হয়? না না, আমি তো বলবো যে আসলে নাহিদ ইসলামের অবশ্যই থাকা উচিত। কারণ হচ্ছে যে এখানে থাকা উচিতের জায়গাটা যে এরকম, সেটা হচ্ছে যে আসলে এক ধরনের 24-এর আন্দোলনকে, জুলাই আন্দোলনকে ধরে একটা ঐক্যমত্য কমিশন হইল। সেখানে সব রাজনৈতিক দল ঐক্যমত্য হইতেছে, এবং সেখানে কিন্তু নাহিদ ইসলামরা অংশগ্রহণ করলো 24-এর নেতৃত্ব হিসেবে। তো এটা আসলে খুব সহজেই ওইখানে কেন এই ঐক্যমত্য হবে না, যে আসলে যে এইবারকার ঐক্যমত্য ভাবে তারা একটা নির্বাচন করবে, বা সেখানে জুলাই যোদ্ধাদের তারা, জুলাইয়ের এই নেতাদের তারা কিভাবে অন্তর্ভুক্ত মূল্যায়ন করবে, এটা কিন্তু ওইখানেও ঠিক হয়ে যেতে পারতো। তো ওইখানে ঠিক না হয়ে যখন আসলে ভোটের মাঠে তো আসলে হিসাব ভোটের মাঠে করেই, মানুষ যাকে পছন্দ করে। এবং সেখানে স্থানীয় ইস্যুগুলোও গুরুত্বপূর্ণ, শুধু ন্যাশনাল ইস্যুই গুরুত্বপূর্ণ না, কারণ এখানে তো একটা আসন। আচ্ছা, এরপরে আমরা আসি ঢাকা 12, যেখানে ধানের শীষ কোনো প্রার্থী নাই, ধানের শীষের মার্কা নাই। আমি নিজেও ওই এলাকার বাসিন্দা এখন। তো এখানে বিএনপির যে প্রার্থী, বিএনপির যে নেতা সাইফুল আলম নীরব, তিনি ফুটবল মার্কায় বিদ্রোহী হিসেবে নির্বাচন করছেন। এখানে বিএনপি জোট প্রার্থী করেছে সাইফুল হককে, যিনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, শীর্ষ নেতা। এছাড়া আছেন আরো এক সাইফুল, তিনি সাইফুল আলম খান মিলন, তিনি হচ্ছেন জামাতের কেন্দ্রীয় নেতা, একসময় শিবিরের সভাপতি ছিলেন। ওইখানে যেহেতু ধানের শীষ নাই, এইটার সুবিধা কে পাবে? ধানের শীষ যেহেতু নাই, এইখানে আসলে সুবিধা যদি এমনি আমরা রাজনীতির মাঠ হিসাব করি, পরিচিতি হিসাবে সাইফুল আলম মিলনকে আমরা চিনি, মানে সাংবাদিকরা হয়তো চিনে, যে ওনার এর কারণে উনি আসলে ইবনে সিনার কর্মকর্তা ছিলেন, এবং ওনার এক ভাই সাংবাদিকতাও করেন, ওনার টুকটাক পরিচিতি আছে ভালোই সেই হিসাবে। কিন্তু এলাকার লোকজন তো আর ওনাকে ওইভাবে চিনে না, আমরা যেমন ওনাকে চিনি, এলাকার লোকজন তো আর ওনাকে চিনে না। এখানে জামাতের প্রার্থী হিসাবে ওনার একটু ভালো, আর আপনি জানেন যে এই আসনটাতে মগবাজার হচ্ছে জামাতের কেন্দ্রীয় অফিস, এবং সেইটা এই কেন্দ্রীয় অফিসটাকে কেন্দ্র করে এর আশেপাশে জামাতের একটা ভালো অবস্থান আছে, রাজনৈতিক কিছু আছে, সেই হিসাবে মিলন ভাই এখানে হয়তো বা একটু করবে। কিন্তু আপনি যদি ধানের শীষ না থাকে, মানুষ যদি আসলে ওই প্রার্থী বিবেচনা করা শুরু করে, পরিচিতি হিসাবে নীরব ভাই এগিয়ে থাকবে। সাইফুল হক সাহেব
যদিও জাতীয়ভাবে পরিচিত এবং সরকার বিরোধী আন্দোলনে গণতন্ত্র মঞ্চের অন্যতম রূপকার এবং কেন্দ্রীয় নেতা বিএনপির সাথে যে বিভিন্ন অঙ্গ সংগঠনের যে জোট ছিল, যে জোটবদ্ধ আন্দোলন ছিল, তাতেও তিনি শীর্ষ নেতা হিসেবে ছিলেন। কিন্তু ওই এলাকার লোকজনের সাথে সেই জনসংযোগটা ওনার সাংগঠনিকভাবেই নেই। তো না থাকার কারণে এখন, আর সাংগঠনিক কারণে যেহেতু নীরব ভাই এলাকায় পরিচিত, সেইখানে যদি মানে চেনা জানা হিসেবে যদি মানুষ ভোট দিতে যায়, আমার ধারণা নীরব ভাইকে হয়তো মানুষ চেনা জানা হিসেবে ভোট দিতে পারে। আর ওই টক শো এবং বিভিন্ন আলোচনা দেখে, ফেসবুক দেখে যদি মানুষ চিন্তা করে, তাইলে সাইফুল হক ভাইকে ভোট দিতে পারে। কিন্তু ধানের শীষ থাকলে হয়তো সাইফুল হক ভাইয়ের জন্য সুবিধা হতো। এই কোদাল মার্কাটা আসলে অপরিচিত, তো ওনার সাংগঠনিক ভিত্তিও তেমন একটা এখানে নেই। তো সেই হিসাবে বিএনপি যদি ওনাকে সাপোর্ট করে, তাহলে হয়তোবা উনি ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। কিন্তু বিএনপি সাপোর্ট করবে কিনা, বা বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা সাইফুল হকের সাথে কাজ করবে কিনা, সেইটা একটা প্রশ্ন। আচ্ছা, এরপরে আমরা আসি ঢাকা 13। এইখানে আবার ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে। ববি হাজ্জাজ, যিনি এনডিএম এর একসময় চেয়ারম্যান ছিলেন, তিনি তার দল বিলুপ্ত করে বিএনপির প্রার্থী হয়েছে। ধানের শীষ নিয়েই দাঁড়িয়ে। এখানে তার তেমন সাংগঠনিক ব্যক্তি, ববি হাজ্জাজের তেমন তো কোনো সাংগঠনিক ভিত্তি নেই। এখানে আবার মানে জামাত জোটের একজন হেভিওয়েট প্রার্থী আছে, মাওলানা মামুনুল হক। এইখানে নির্বাচনের ইকুয়েশনটা কি? আচ্ছা, এখানে নির্বাচনী ইকুয়েশনে আসলেও একটু কারণ হচ্ছে যে জামাত জোটের যে প্রার্থী, সেই তুলনায় কিন্তু আসলে বিএনপির প্রার্থী, এবং বিএনপির এই প্রার্থীকে তারা ঢাকার মতো আসনে কেন প্রার্থী করলো, তার আসলে বিএনপির যে দীর্ঘ সংগ্রাম, সেইখানে তার আসলে কি অবদান, এগুলো সবকিছুই আসলে এক ধরনের। আমার তো মনে হয় যে কেন এই আসন থেকে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী দাঁড়াইলো না, কারণ হচ্ছে যে তৃণমূলে এই আসনে তো বিএনপির অনেক নেতার আসলে অনেক বড় বড় অবদান আছে এই প্রার্থীর চেয়েও। তাকে আসলে কোন জায়গা থেকে এই সমস্ত তৃণমূল বিএনপি মেনে নিল? আসলে তৃণমূল বিএনপিও মেনে নেওয়ার কথা না। এখন যদি তারা ঐক্য দলীয় ঐক্যের জায়গা থেকে মেনেও নিয়েও থাকে, তা আসলে উনি আসলে বিএনপির প্রার্থী হিসাবে রাজধানীর মতো এরকম একটি জায়গায়, যেটা একদম কাছে, আপনি জানেন যে ধানমন্ডির পাশেই গুরুত্বপূর্ণ, ঢাকা শহরের 2টা অভিজাত এলাকার পাশেই একটা এই আসন। আচ্ছা, সেখান থেকে আসলে আমি বলতে চাই যে মামুনুল হক অবশ্যই এই আসনে শক্তিশালী প্রার্থী, যেহেতু 10 দলীয় জোটের আচ্ছা, জায়গা। মামুনুল হকের তো ওই এলাকায় একটা ভোট ব্যাংক আছে। আপনার এখানের রেজাল্টটা কি হতে পারে সংক্ষেপে বলুন। ঢাকা শহরে যত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে এই 20টার মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা হবে, তার মধ্যে 2টা বা 3টা আসনে হয়তো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে। তার মধ্যে এই আসনটা একটা, মামুনুল হকের আসনটা। এখানে আপনি জানেন যে ওই মোহাম্মদপুরের মাদ্রাসা আছে, তারপর আজিজুল হক সাহেবের একটা ভালো অবস্থান আছে, 4 দলীয় জোটেও তাদের ছিল। এখানে প্রচুর মাদ্রাসা আছে, বিশেষ করে মাওলানা তার বাবার, মামুনুল হকের বাবার কারণে তাদের একটা ভালো অবস্থান এখানে আছে। আর ববি হাজ্জাজ তো আসলে বিএনপি দলীয় না, তারপরেও 4 দলীয় মানে জোট, 11 দলীয় জোট, তারপর বিএনপিতে যদি রাগ ক্ষোভ থাকতে পারে ববি হাজ্জাজকে দেওয়ায়, ওনারা যদি আবার কাজ না করে ঠিক মতো। এখানে ববি হাজ্জাজের একটাই প্লাস পয়েন্ট হচ্ছে সে ধানের শীষের মার্কা। মানুষ তো অনেক বেশিরভাগ ক্ষেত্রে আসলে মার্কা দেখেই ইয়া করে। কিন্তু এই তবে মামুনুল হক ভালো প্রতিদ্বন্দ্বিতা করবে অবশ্যই, এবং ঢাকার মধ্যে যে কটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন এবং নির্বাচনের সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, তার মধ্যে এই আসনটা একটা। আচ্ছা, 14তে আসি। এইখানে দুইজন ইন্টারেস্টিং প্রার্থী, যারা একজন হচ্ছে গুমের শিকার আর একজন হচ্ছে গুম বিরোধী যে আন্দোলনের প্রধান মুখপাত্র। এই আসনের পরিস্থিতি কে জিতবে, এটা কি স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে? এখানে ওইখানে আবার একজন বিদ্রোহী প্রার্থী কিন্তু আছে, এস এ খালেক, যার সাজু বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে। আমার এখানে 2টা প্রার্থীর জায়গা থেকে আসলে এখানে এই আসনই আসলে সত্যিকারের ত্রিমুখী লড়াই হবে আমার কাছে যেটা মনে হয়েছে। এবং আমি তো বলবো যে এই আসনে যেহেতু একদিকে বিএনপি, আরেকদিকে 10 দলীয় জোট, এবং সবকিছু মিলায় এই আসনে আমি যতদূর খবর নিলাম বা যতদূর জানতে পারলাম, আসলে আমি এখন পর্যন্ত বিদ্রোহী প্রার্থীকেই এগিয়ে রাখবো। কারণ আসলে রাজনীতিতে আসলে সেইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা স্থানীয়ভাবে নেতা কর্মীদের সাথে যুক্ত থেকে সংগ্রামটা করে। ফলে সেই জায়গা থেকে সেই মানুষগুলাকেই আসলে এই ভোটগুলাতে বেশি গুরুত্ব দেয় ভোটাররা। আচ্ছা, ঢাকা 15, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান প্রার্থী। এই আসন জামাত আশা করছে যে এই আসনটা তারা জিতবে এবং ভালো ব্যবধানে জিতবে, এবং এখানের যে বিএনপি প্রার্থী তুলনামূলক জাতীয়ভাবে তার পরিচিতি নাই,
শফিকুল ইসলাম মিল্টন। হুম। তো এইখানকার ইকুয়েশনটা কি? শফিকুল ইসলাম মিল্টনের জাতীয়ভাবে পরিচিতি না থাকলেও এলাকা ভিত্তিক কিন্তু পরিচিতি আছে। মিল্টন ছাত্রদল করা ছেলে, ছাত্রদল যুবদল করে এখন তাকে দেওয়া হচ্ছে। তবে এটা আমার ধারণা যে বিএনপি হয়তো জামাতকে ওই 91-এর মতো যেরকম নেগোসিয়েশন হচ্ছিল, প্রতিদ্বন্দ্বিতা ঠিকই ছিল, কিন্তু জামাত কোনো জায়গায় ছাড় দিচ্ছে, কোনো কোনো জায়গায় বিএনপি এরকম যদি ছাড় না দেয়, তাহলে জামাতের আমিরের এখান থেকে বের হয়ে আসা আসলে টাফ। কারণ উনি এখানে নতুন প্রার্থী হিসেবে নতুন। জামায়াতের আমির ওনার মানে শফিকের না, 18 সালে তো উনি এখান থেকে নির্বাচন করেন। 18 নির্বাচন তো আগের শেষ রাতে মার্কা করেছে। আগের রাতেই ভোট হয়ে গেছে। হুম। তো ওইটা তো নির্বাচন না, আপনি করা আমি করা উনি করা একই কথা। হুম। কিন্তু এই যে মাঠ চষে বেড়ানো, সাংগঠনিক দক্ষতা সবকিছু মিলে জামাত আমির একটা সজ্জন ব্যক্তি হিসাবে একটা ইমেজ আছে। সেই হিসাবে এলাকার লোকজন যদি মনে করে যে একজন সজ্জন ব্যক্তিকে বা জামাতের আমির, সেই হিসাবে তাকে ভোট দিই, সেই হিসাবে পেতে পারে। আর মিল্টনের একটা পরিচিতি আছে এলাকায়, যেহেতু রাজনীতি করেন অনেকদিন যাবতই। কিন্তু সবাই যেরকম হিসাব করছে যে জামাতের আমির খুব সহজে পার পেয়ে যায়, কারণ জামাতের আমির সারা জীবন উনি সিলেট বেজ রাজনীতি করছেন, ওইখানে ওনার জামানত ছিল না। তো এই ঢাকাতে এখানে ওনার কতটা ইয়া করবে, ওই জনগণ যদি মনে করে যে না এই আওয়ামী বিরোধী আন্দোলনে জামায়াতের যে ভূমিকা, এইসব কারণে যদি জামায়াতের আমিরকে তারা এবং সজ্জন ব্যক্তি হিসেবে, একজন ভালো মানুষ হিসেবে যদি মনে করে যে না তাকে ভোট দেওয়া দরকার, তাহলে হয়তো। আপনি জানেন মিরপুরে কিন্তু একটা পিকুলিয়ার ক্যারেক্টার আছে। মিরপুরে কিন্তু ডক্টর কামাল হোসেন ফেল করছে। হুম। এইখানে আপনি যে ওই সজ্জন যোগ্যতা এগুলো ওইগুলো ভেরি করে না। এখানে হারুন মোল্লাও 91 সালে বাস করেছে। কামালকে হ্যাঁ, help তো করেছে। এই এখানে শফিকুল ইসলাম মিল্টনের আবার এলাকার লোকজনের মানে আসলে সংসদ নির্বাচনে হয় কি, কতটা কাছাকাছি মানুষের কাছে, কতটা কাছাকাছি প্রার্থী, সেই হিসাবে। আর মিল্টনের সেই এটা আছে। তো সেই হিসাবে কিন্তু ওই সবাই চিন্তা করছে যেহেতু জামায়াতের আমির, সেই হিসাবে মনে করছে যে হ্যাঁ জামায়াতের সেই ওই ওনার নামে ভাড়া যদি ধারে না কাটলেও ভাড়া যদি কাটে আর কি জামায়াতের আমির এখানে। আচ্ছা, এরপরে আমরা যদি ঢাকা 16-তে আসি, রূপনগর কালশী পল্লবী নিয়ে যে আসনটা গঠিত, এখানে বিএনপির প্রার্থী হচ্ছে সাবেক ফুটবলার আমিনুল হক। তিনি এখন আসলে হাই প্রোফাইল প্রার্থী, এবং ওনার বিপক্ষে আছেন একজন সাবেক সেনা কর্মকর্তা, তিনি হচ্ছেন আব্দুল বাতেন। কি তথ্য আছে আপনার কাছে? যে আসলে আমিনুল হক শুধুমাত্র কিন্তু জাতীয় ফুটবলার, ব্যাপারটা এরকম না। আমিনুল হকের কিন্তু জাতীয় রাজনীতিতে বিএনপির এই সংগ্রামে অনেক বড় অনেক ভূমিকা। অংশীদার। ফলে তাকে শুধু ফুটবলার হিসেবে, স্টার হিসেবে মনোনয়ন দিয়ে দিছে আওয়ামী লীগের মতো সাকিব তামিম এরকম ব্যাপারটা না। আসলে উনি কিন্তু রাজনীতির মাঠেও সমানভাবে, উত্তরের সভাপতি হ্যাঁ, বিএনপির। সমানভাবে active। তো এইখানে আসলে রাজনীতি শুধুমাত্র রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের জায়গা থেকে ত্যাগ আর সংগ্রামের জায়গা থেকেই পারা যাচ্ছে না রাজনীতিবিদ। তার সাথে আবার আমিনুল হকের ধরেন স্টারিজম যুক্ত আছে, ফলে ওখানে আমিনুল আসলে অপ্রতিদ্বন্দ্বী। আচ্ছা, আপনিও একমত। তাহলে 17-তে আসি, যেখানে প্রার্থী হচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শেষ মুহূর্তে উনি প্রার্থী হয়েছে। এখানে আন্দালিক রহমান প্রার্থী হওয়ার কথা ছিল, তিনি হননি, তিনি ভোলায় চলে গেছেন। এবং এখানে জামাতের প্রার্থী হচ্ছে SM খালিদুজ্জামান, যিনি হচ্ছেন একজন চিকিৎসক হিসাবে মানুষের কাছে পরিচিত ছিলেন। ওখানকার পরিস্থিতি কি? এইখানে জামায়াতের সবচেয়ে বড় অর্জনটা হচ্ছে যে খালিদুজ্জামানকে মানুষ চিনছে, এইটাই সবচেয়ে বড় অর্জন। এছাড়া আর কোনো অর্জন নাই। তারেক রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে খালিদুজ্জামান। তারেক রহমানের নাম নিতে হইলে খালিদুজ্জামানের নাম নিতে হচ্ছে। তারেক রহমানের নাম যদি 100 বার নিতে হয়, খালিদুজ্জামানের নামও 100 বার নিতে হচ্ছে। এইটাই জামাতের বেনিফিট বা খালিদুজ্জামানের বেনিফিট। আর কোনো ইয়ে নাই। খালিদুজ্জামান ডাক্তার হিসেবে খুব ভালো। আপনি এই নির্বাচনে না আগে জানতেন উনি ইনফার্টিলিটি ডাক্তার। তো ওনার হাসপাতালটা হচ্ছে আপনার এই যে বসুন্ধরা বনশ্রীতে। উনি দেশসেরা ডাক্তার। ওনারা এখন বলে যে ওনার যোগ্যতা এই আছে, সারা বিশ্বে অত হাতে গোনা কয়েকজন ডাক্তার। তো এত দেশসেরা ডাক্তারের এই বনশ্রীতে কেন হাসপাতাল থাকবে? সেটা থাকা দরকার ভালো জায়গায়, কড়াইল বস্তির ওইখানে হইতে পারতো, গুলশানে হইতে পারতো, সেটা কিছু না। আর উনি যে হুঙ্কার দেয় আর কি ফেসবুকে, যে তারেক রহমানের সাথে যে এইটা ওনার মানে সার্থকতা এখানে যে উনি তারেক রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর বাংলাদেশের ইতিহাসে খালেদা জিয়া বা খালেদা জিয়ার পরিবারের, জিয়া রহমানের পরিবারের মানে হারের রেকর্ড এমন নাই। সেখানে এটা এখানে মিরাকল ঘটলেও খালিদুজ্জামান পাস করবে না, আপনি জামানতই থাকবে না খালিদুজ্জামান। আমি আসলে ব্যাপারটাকে একটু অন্যরকম করে ব্যাখ্যা করতে চাই। সেটা হচ্ছে যে একটা অভিযোগ উঠে সবসময় জামাতের বিরুদ্ধে, যেটা আপনিও বললেন যে কার্ড দিলেই তো অনেক একটা অনলাইনে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কার্ড ছাড়লেও সেখানে জামাতের অনেক বেশি সমর্থন পাওয়া যায় বিএনপির তুলনায়। এই যে জামাত বাবল তৈরি করার একটা উৎকৃষ্টতম উদাহরণ হচ্ছে ঢাকা 17। কিরকম? আমি প্রথম কিন্তু এই ডাক্তার সাহেবকে চিনলাম হচ্ছে যে উনি
শো আপ করছেন কিভাবে, তারেক রহমানের মতো তারও অনেকগুলো বডিগার্ড রাখে। এইটা হচ্ছে এক ধরনের শো আপ। তারপরে হচ্ছে কি যে আপনি বলছেন যে সে অনেক গুরুত্বপূর্ণ ডাক্তার। বাংলাদেশে একজন ইনফার্টিলিটির ডাক্তার আবার গুরুত্বপূর্ণ ডাক্তার। আমাদের এমনি জনসংখ্যা বড় সমস্যা, আমাদের ইনফার্টিলিটি বড় সমস্যা না, ফলে উনি না, যার আমাদের বাচ্চা নাই পার্সপেক্টিভে তার কাছে তো এটা বড় সমস্যা। এটা না, না। গুটি কয়েক। গুটি কয়েকের ব্যাপারটা হচ্ছে কি, হুম। আরো সহজে সোজা কথায় বললে আসলে আমাদের এখানে তো আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে আমরা ইনফার্টিলিটি চিকিৎসাকে ধরেই নিই এটা বড় লোকদের চিকিৎসা, বড় লোকদের ডাক্তার। আচ্ছা, আমরা এবার আরেকটা জায়গা থেকে এই যে বাবেল, এই বাবেলটাই আসলে উনি জামাতি বাবেলটার একদম আদর্শ উদাহরণ হচ্ছে এই ডাক্তার সাহেবের এই নির্বাচন। কারণ এটা আসলে উনি না বলতেই পারতো যে আমি অত শক্তিশালী প্রার্থী নাই, কিন্তু আমাদের তো সংগ্রাম আছে। উনার এই জায়গা থেকে উনি যেটা বলছেন যে আসলে জিতে যাব, এই বাবেলের even আসলে উনি কোনো বলছেন শেষ যে নেই। ঢাকার কোনো আসনই বিএনপি পাবে না, পাবে না। কোনো আসন দেবে না আর কি, এরকম ঘোষণা। এরকম আচ্ছা, যাই হোক, আমরা এবার একটু সাভারে যেতে চাচ্ছি। সাভারে আমাদের শাহিন আছেন, আমাদের বাংলা ভিশনের প্রতিনিধি। আমরা একটু জানতে চাইবো ঢাকা 19 আসন সাভার আশুলিয়া অঞ্চল নিয়ে যেটা গঠিত, এই আসনে বিএনপির প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। আমরা জানতে চাচ্ছি যে ওখানে আহ প্রার্থীদের কার কি অবস্থান, একটু যদি আমরা শাহিন ভাইয়ের কাছ থেকে জানতে চাই। এখানে এনসিপির প্রার্থী হলো দিলশানা পারুল, 11 দলের তো প্রার্থী, আমি 10 দলের প্রার্থী। হ্যাঁ, ধন্যবাদ নাবিল ভাই। খাবারে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন আগেও 2বার ছিলেন। উনি এবারে দাঁড়িয়েছেন। ওনার যে দিয়ে আরো 8জন মানে প্রার্থী মোট আবার এই ঢাকা 19 আসনে। তো আরো 7 জনের ভিতরে আহ যিনি প্রত্যাহার করেছেন জামাতের আফজাল হোসেন মাওলানা, উনি সাভারের স্থানীয় মানুষ। আর দিলশানা পারুল তিনি সাভারের বাসিন্দা না, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফ্রন্টের নেতৃত্বে ছিলেন। উনি শাহবাগ আন্দোলনের সময় ইমরান এই সরকারের সাথেও যুক্ত ছিলেন। এভাবে জামাতের একটা বৃহৎ অংশ ওনার সাথে জোটের প্রার্থী হলে যে সাপোর্টটা পাওয়ার কথা তারা অপ আছে। পূর্বীন একজন জামাত নেতা দেখি ওনার সাথে আছেন, অ্যাডভোকেট শহীদুল ইসলাম নামে। এছাড়া কেউ খুব একটা উল্লেখযোগ্য কেউ ওনাকে সাপোর্ট দিচ্ছে না। আর ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন প্রতিদিন সে মাঠ চষে বেড়াচ্ছেন। আর সে আজকেও সাভারের 3টা ওয়ার্ড 7, 8 এবং 9 পৌরসভার এই 3টা ওয়ার্ডে উনি চষে বেরিয়েছেন। গতকালকে উনি সাভারই বিভিন্ন এলাকা চষে বেরিয়েছেন, আমি কাছাকাছি ছিলাম। আর সাভার ঢাকা 19-কে যদি সাভার উপজেলাকে, সাভার আসলেকে 3টা সংসদীয় আসনের মধ্যে পড়েছি আমরা। ঢাকা 2-এর ভিতরে গিয়েছে আপনার 3টা ইউনিয়ন, তেঁতুলজোড়া, ভাকুরদা এবং আমিনবাজার। আর ঢাকা 14 সেটা যখন আলাপ করছিলেন আসলে আমি একটু ইন্টারাপ্ট করতে চেয়েছিলাম, ভাবলাম ঠিক হবে কিনা। তো ঢাকা 14 আসন আবার সাভারে 2টা ইউনিয়ন থেকে কাউন্দিয়া এবং বনগাঁও। এগুলো যদি বলি যে এগুলো বিএনপি সাপোর্টেড এরিয়া এবং বিএনপির সমর্থক একচাটিয়া বিএনপি ভোট এদিক দিয়ে। জামাতের ভোট খুবই কম, যেখানে বলছিলেন 14 আসনে দুইজনের তুলির সমর্থনটা অনেক বেশি আমার কাছে মনে হচ্ছে। আর ঢাকা 19-এর বিষয়ে আসলে আমাদের এখানে সর্বোচ্চ ভোটারের সংখ্যা এত 6টা 3টা আর 2টা 5টা ইউনিয়ন যে কেটে নিয়ে যাওয়া হয়েছে 2টা আসনে, ঢাকা 2 এবং ঢাকা 14-তে। তারপরও অনেক ভোটার এখানে 7,57,000 ভোটার এই সাভার মানে ঢাকা 19 আছে। তো এখানে সালাউদ্দিন বাবু যে ওনার যে মানে ভারতীয় প্রার্থী জামাত প্রার্থীকে খুব মানে হিজাব করে চলতো। এখন উনি মানে ওইরকম আসলে যারা সাংবাদিক আছি, সংবাদকর্মী বা দলের যে নেতা কর্মী, এরাও খুব একটা মানে মনে করছে না, মনে হচ্ছে যে দেশেই চলে যাচ্ছে। আর যে দিলশানা পারুল উনি অস্ট্রেলিয়া প্রবাসী। ওর বাবা দিলশানা পারুলের বাবা সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন, পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে। তো একসময় সে সাভারে একটু বাড়ি করেছিলেন, ওটা এখন নেই। তো ঠিক আছে, আমি একজন সংবাদকর্মী হিসেবে দিলশানা পারুলকে আজকে ফার্স্ট কথা বলতে পেরেছি। আমি ওনার সাথে আগে কয়েকদিন ফোন দিয়েছি, ধরেন নাই। আর উনি ওনার সাথে আমি দেখা করার অনেক চেষ্টা করেছি। ওই সাথে যারা আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু আসলে ওইরকম টাইম উনি দেন না।
আরেকজন হেভিওয়েট প্রার্থী আমরা ভেবেছিলাম প্রথম, লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান তরওয়ার্দী, উনি খাবারে এলডিপির প্রার্থী ঢাকা 19 আসনে। তো উনি 2-3 দিন উনি মাঠে এসেছিলেন, ওনার সাথে মাত্র অল্প হাতে গোনা কয়েকজন লোক ছিল। উনি আসলে কোনো সুবাতাস এখানে ওনার নাম বলতে ওরকম না। আমরা যদি ই বলে বলি, আর অন্যান্য আরো যে প্রার্থী যারা আছেন তারা মাঠে ওইরকম কাউকে খুব একটা দেখা যাচ্ছে না। শাহিন ভাইয়ের কথা শুনছিলাম, এবার আমরা যাব ধামরাইতে। ঢাকা 20 আসন সম্পর্কে আমাদের লোকমান ভাইয়ের বিশ্লেষণ শুনবো। উনি ওখান থেকে দীর্ঘদিন থেকে সাংবাদিকতার সঙ্গে আছেন, বাংলা বিষয়ের প্রতিনিধি হিসেবে কাজ করছেন। ঢাকা 20 আসনে প্রার্থীদের মধ্যে আমরা দেখছি যে বিএনপির প্রার্থী হচ্ছে ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজউদ্দিন, আর এনসিপির প্রার্থী আছেন তিনিও নবীন, ইঞ্জিনিয়ার নাবিল আর তাসনিম। তো এখানকার পরিস্থিতি কেমন? আসলে ধামরাই উপজেলাটা এই 16টা ইউনিয়ন এবং একটা পৌরসভা নিয়ে গঠিত। এইখানে যদি আমি বলি যে আসলে আমাদের এখানে যে কে সেকেন্ড হবে এটা বলাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ যিনি বিএনপি থেকে নমিনেশন পেয়েছেন আলহাজ তমিজউদ্দিন, উনি তিনবারের উপজেলা চেয়ারম্যান। উনি আসলে ওনার জীবনে ফেল করে নাই। তার সাথে এমন একটা লোককে নির্বাচনে দিচ্ছে 10 দলীয় জোট, যে নাবিলা তাসমিদ। উনি এই নাবিলা তাসমিদ হলো, যদিও তিনি 10 দলীয় জোট দাবি করছেন, কিন্তু জামাত যদিও প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু দেখা গেছে যে ওই 10 দলীয় যেমন খেলাফত মজলিস এবং এবি পার্টি, এরা তো মনোনয়ন প্রত্যাহার করেনি। এতে দেখা গেছে কি আসলে ওই 10 দলীয় জোটের থেকে যে কে প্রার্থী হচ্ছে এটা আসলে এখনো ধামরাইয়ের মানুষ পরিষ্কার না। ও যদিও ওই এনসিপির দাবি করছে যে আসলে এনসিপির প্রার্থী হিসেবে। আর সবচেয়ে বড় কথা হলো যে এই ধামরাইতে যারা ভোটার আছে, এই ভোটারের একটা, শুধু আপনাকে আমি একটা উদাহরণ দেই, যে 5700 পোস্টাল ভোটার ধামরাইতে আছে। এই দেশের বাইরে থেকে আর আমাদের ফোন করে যে ভাই এনসিপি তুমি সব ছাড়া কি আর কোনো প্রার্থী নাই। এদিক দিয়ে ধামরাইতে যে জাতীয় পার্টি আছে, জাতীয় পার্টিরও লাঙ্গলের হয়তো কিছু ভোট এইখানে ছিল, কিন্তু ওই জাতীয় পার্টির যে লোকটা ওখানে নির্বাচনে প্রার্থী আহসান সাহেব, ইনি দীর্ঘদিন আসলে ওই পার্শ্ববর্তী নাগরপুর এবং টাঙ্গাইল জেলাতে বড় হয়েছে, ওইখানে তাকে বেশি পরিচিত। ধামরাইতে বলতে গেলে যে আসলে ওই ধামরাইয়ের যে বিএনপি প্রার্থী আসলে ওনার সমকক্ষ বা ওনার সাথে প্রতিযোগিতা করার মতো যাদের পেয়েছে, যদিও এইখানে জামাতের যিনি প্রার্থী ছিলেন উনি হয়তো যদি আমাদের এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে কিছুটা ভোট পেত, কিন্তু এখন যাদেরকে দিয়েছে তারা আসলে মোটেই ওই তুমি সাহেবের সাথে, মানে বিএনপি উনি উনি আসলে ওনার সাথে কম্পিটিশন করার মতো কেউ ওইরকম নাই। কথা বলতে হয় যে সেদিন যখন আমরা তুমি সাহেবের সাথে কথা বলতেছিলাম, তিনি বললো যে ধামরাইতে 147টা কেন্দ্র আছে। সে তার কর্মীদেরকে শুধু এই কথাই বলতেছে যে আমি 147টা কেন্দ্রেই পাশ করতে চাই এবং ভালো ব্যবধানে পাশ করতে চাই। তাহলে আমরা এখন অন্তত এটা বলতে পারি যে এইখানে যাদেরকে প্রার্থী হিসেবে অন্যান্য দল নির্বাচন করেছে তারা আসলে ওই মানে কতটুকু কম্পিটিশনে আসতে পারবে আসলে এটা দেখার বিষয়। এই যে নাবিলা তাসমিদকে দেওয়া হয়েছে এনসিপি থেকে, অনেকেই হয়তো মনে করেছে ওনার সাথে হয়তো মানে দ্বিতীয় পজিশন হয়তো উনি থাকবেন, কিন্তু উনি দীর্ঘদিন এই উত্তরা থেকে মানে অন্য জায়গায় থেকে মানুষ হয়েছে। উনি ধামরাইতে আসলে ওইরকম পরিচিতি নাই। ধামরাইতে আসলে একরকম বলতে গেলে যে যারা কম্পিটিশন করতেছে, আমাদের ভাষায় যদি বলি যে আসলে মনে হয় যে অনেকে এটা মনে করে যে উনি মনে হয় বিনা প্রতিদ্বন্দ্বিতা গেলেই মনে হয় ভালো হইতো, এই কষ্টটা হইতো না, এরকম একটা অবস্থান হয়ে দাঁড়াইছে। ধন্যবাদ লোকমান হোসেন, আপনি হ্যাঁ ধামরাই থেকে যুক্ত ছিলেন। ঢাকা 20 আসনের খবরাখবর আপনি আমাদেরকে জানালেন। এর আগে আমাদের সাথে কথা বলেছেন নজমুল হুদা শাহিন সাভার থেকে, এবং কিছুক্ষণ আগে আমাদের সাথে যুক্ত ছিলেন আব্দুল গনি কেরানীগঞ্জ থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ধন্যবাদ জানাচ্ছি রকুনুজ্জামান, বাংলা ভিশনের বিশেষ প্রতিনিধি আহমেদ সারোয়ার এবং হুমায়ুন কবির। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকেও শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আবার শীঘ্রই অন্য কোনো জেলা বা অন্য কোনো বিভাগের নির্বাচনের হালচাল নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।